তাহলে আমরা লাইট রিয়াকশনটা সম্পর্কে অলরেডি জেনে ফেললাম, তাই তো? অর্থাৎ সালোক সংশ্লেষে কিভাবে আলোক দশাটা সম্পাদন হয়ে থাকে সেই ব্যাপারটা সম্পর্কে আমরা অলরেডি জানলাম। তো এবার হচ্ছে আমরা যেটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে অন্ধকার বিক্রিয়া। ঠিক আছে, আগেই বলে রাখি তোমাদেরকে, দেখো যে আলোক বিক্রিয়াটা আমরা পড়লাম, কোথায় পড়লাম? যে ওটা যে ক্লোরোপ্লাস্টে যেটা যেখানে সংঘটিত হয় সেটা হচ্ছে থাইলাকয়েড যেখানে থাকে তার মেমব্রেনের মধ্যে, তাই তো? আর যদি হচ্ছে আমরা বলি এই ডার্ক রিঅ্যাকশনটা কোথায় সংঘটিত হয়, তাহলে সেটা মনে রাখতে হচ্ছে স্ট্রোমার মধ্যে, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের যে স্ট্রোমা সেই স্ট্রোমার মধ্যে সাধারণত কিন্তু ডার্ক রিঅ্যাকশনটা বা অন্ধকার বিক্রিয়া সম্পাদন করা হয়। ঠিক আছে, আচ্ছা দেখো, আমরা মূলত হচ্ছে একটা জিনিস সম্পর্কে ক্লিয়ার করে নিই। এই যে লাইট রিঅ্যাকশনটা যেটা তুমি অবশ্যই শুনলে যে আলোর উপস্থিতিতে ঘটে, তাই তো? আর অন্ধকার বিক্রিয়া স্বাভাবিকভাবে যখন বলছে অন্ধকার, তখনই আমাদের মাথার মধ্যে একটা জিনিসই কিন্তু খেলে, সেটা হচ্ছে তাহলে নিশ্চয়ই এই অন্ধকার বিক্রিয়াটা অবশ্যই অন্ধকারে সম্পাদন হবে। তেমনটা কিন্তু একদম ভাবার কারণ নেই, কারণ এই লাইট ডার্ক রিঅ্যাকশনটাও কিন্তু, অর্থাৎ অন্ধকার বিক্রিয়াটাও কিন্তু আলোর উপস্থিতিতেই ঘটে। পার্থক্যটা শুধু এটা, এখানে আলোর কোনো গুরুত্ব নেই, অর্থাৎ এটা আলোর অনুপস্থিতিতেও এই ব্যাপারটা ঘটতে পারবে। অর্থাৎ আলো যেহেতু এখানে কোনো গুরুত্ব নিচ্ছে না, তাই জন্য এটাকে কিন্তু আমরা অন্ধকার বিক্রিয়া স্বাভাবিক করতে বলে থাকছি। কেমন? আচ্ছা, তাহলে দেখো শুরু করা যাক। তুমি আগে একটু রিমাইন্ড করার চেষ্টা করো, এই যে আলোক দশার মধ্যে আমরা যেটা পড়েছিলাম, সেই আলোক দশার শেষে আমি যেটা পাচ্ছিলাম সেটা আমার হাতে ছিল কি? আমার হাতে ছিল NADPH, আবার এদিক থেকে ছিল কি ATP। আমি তোমাকে বলেছিলাম যে এই গুরুত্বটা কি, এর গুরুত্বটা হচ্ছে ঠিক আমরা জানতে পারবো যখন আমাদের অন্ধকার বিক্রিয়াটা আসবে, তাই তো? এখন দেখতে পাবে যে এই জিনিসগুলো ঠিক কি গুরুত্বপূর্ণ ভূমিকাটা এখানে পালন করে। কেমন? আচ্ছা দেখো, তোমরা যদি হচ্ছে এই ফটোসিনথেসিসের যেটা আমি ফার্স্টে যেটা ইন্ট্রোডাক্টরি পার্টে আমি তোমাদেরকে অলরেডি বলে নিয়েছিলাম একটা কথা, সেটা হচ্ছে অঙ্গারাত্মীকরণের কথা। ওই যে যখন কার্বনের গুরুত্ব বা কার্বন ডাই অক্সাইডের গুরুত্ব তোমাদেরকে আমি পড়িয়েছিলাম, তখন আমি অঙ্গারাত্মীকরণের ব্যাপারটা তোমাদেরকে বলেছিলাম, তাই তো? তো সেই অঙ্গারাত্মীকরণ ব্যাপারটা কিন্তু এই সালোক সংশ্লেষের অন্ধকার দশা আমি বলবো, এই কথাটাও তোমাদের বলেছিলাম। এখন সেটাকে জানার চেষ্টা করো। ঠিক আছে, কি হয় দেখো, এই যে অন্ধকার রিঅ্যাকশনের জন্য না কতগুলো স্টেপ আছে, সেই স্টেপগুলো আমি পরপর বলছি। স্টেপগুলো কি কি? অন্ধকার রিঅ্যাকশন সংঘটিত হওয়ার জন্য যে স্টেপ, প্রথম স্টেপটা হচ্ছে পিজিএ উৎপাদন, বা এটাকে আমরা বলে থাকি হচ্ছে অঙ্গারাত্মীকরণ, বা এটাকে আমরা বলে থাকি হচ্ছে অঙ্গারাত্মীকরণ। দেখো ঠিক এই স্টেপটার মধ্যে কি হয়, আমাদের না পাতার মধ্যে বা উদ্ভিদের দেহের মধ্যে এক ধরনের যৌগ থাকে, যে যৌগটাকে বলা হচ্ছে RUBP। এটার নাম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট। ওকে, এই রাইবিউলোজ বিসফসফেট কি করে, পরিবেশের যে কার্বন ডাই অক্সাইডটা যেটা থাকে সেই কার্বন ডাই অক্সাইডের কার্বনটাকে ফিক্সড করে একটা প্রশস্ত যৌগে। ঠিক আছে, কি বললাম? RUBPটা যেটা হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের কার্বনটাকে ফিক্স করে একটা প্রশস্ত যৌগে, এবং যে যৌগটা উৎপন্ন করে সেটা হচ্ছে PGA। কেমন? এবার এইখানে না একটা উৎসেচক লাগে, তার নাম হচ্ছে রুবিস্কো উৎসেচকটার পুরো নাম কি? রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। এই উৎসেচকটা লাগে মূলত হচ্ছে এই RUBP থেকে PGA তে কনভার্ট হতে। আগে একটা কথা মনে করে দিই তোমাদেরকে, দেখো এই যে প্রশস্ত যৌগে কার্বনের অঙ্গীভূত হওয়া কিন্তু বিভিন্ন রকম ভাবে হতে পারে বা বিভিন্ন যৌগ হিসাবে হতে পারে। সেটা 2 কার্বন যুক্ত হতে পারে, সেটা 4 কার্বন যুক্ত হতে পারে, সেটা এখানে 3 কার্বন যুক্ত হতে পারে। কিন্তু মনে রাখবে এই যে PGAটা যেটা উৎপাদন হচ্ছে, সেই বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে ঠিক এই চক্রের মাধ্যমে বা এই রিঅ্যাকশনটার মাধ্যমে সাধারণত তারা সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পাদন করে থাকে। সো উই আর মোর কনসার্নড অ্যাবাউট দিস ডার্ক রিঅ্যাকশন অর C3 সাইকেল। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, তাহলে RUBP কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইডের কার্বনটাকে ফিক্স করে PG উৎপাদন করছে। মনে রাখো এটাকে যদি আমি ব্যালেন্স ঠিক করি, তাহলে এখানে 6 অণু রাইবিউলোজ বিসফসফেট, এটা হচ্ছে 6 অণু কার্বন ডাই অক্সাইডের সাথে সংযোজিত হয়ে এটা গঠন করে হচ্ছে 12 অণু PGA। তাহলে এটাকে যদি হচ্ছে আমি এই ফার্স্ট রিঅ্যাকশনটাকে যদি আমি কেমিক্যাল রিঅ্যাকশনের আকারে লিখি, তাহলে ঠিক কি হবে? তাহলে হবে হচ্ছে আমি পাচ্ছি 6 RUBP প্লাস এদিক থেকে আমি পাচ্ছি কি 6 CO2, সেখান থেকে যে এনজাইমটা লাগছে দ্যাট ইজ দ্য রুবিস্কো, সেই এনজাইমটার ফলে এখানে আমার 12 PGA গঠন হচ্ছে। ঠিক আছে, এই যে ডার্ক রিঅ্যাকশনটাকে না বা এই অন্ধকার চক্রকে আমরা বলে থাকি সাধারণত C3 চক্র।
বা কেলভিন চক্রও বলে থাকি। কেন বলে থাকছি? কারণ দেখো এই যে এখানে যে ফার্স্ট প্রোডাক্টটা যেটা উৎপন্ন হচ্ছে দ্যাট ইজ দ্য পিজিএ। এই পিজিএ হচ্ছে একটা 3 কার্বন যুক্ত যৌগ। কয় কার্বন যুক্ত যৌগ? 3 কার্বন যুক্ত যৌগ। তাই জন্য এটাকে কিন্তু আমরা সি3 সাইকেল বলে থাকি। আর বিজ্ঞানী কেলভিন এই অন্ধকার দশার যে বিভিন্ন যে রিঅ্যাকশন গুলো, সেই রিঅ্যাকশন গুলোকে বর্ণনা করেছিলেন এবং তার ব্যাখ্যা দিয়েছিলেন। তাই জন্য এটাকে কিন্তু কি বলা হচ্ছে? কেলভিন চক্র বলা হচ্ছে। এটাকে কেলভিন চক্র বলা হচ্ছে বা এটাকে আমরা সি3 সাইকেলও বলে থাকছি। বোঝা গেল? তাহলে আরইউবিপি রুবিস্কো সহায়তায় কার্বন ডাই অক্সাইডের কার্বনটাকে ফিক্স করে উৎপাদন করে দিল আমার পিজিএ। কেমন? আচ্ছা, নেক্সট স্টেপে তুমি চলে আসো। নেক্সট স্টেপে কি হয়? এই পিজিএ থেকে আরেকটা অন্তর্বর্তী যৌগ তৈরি হয় যার নাম হচ্ছে 1,3-বিসফসফোগ্লিসারেট বা গ্লিসারিক অ্যাসিড আমরা বলতে পারি। ঠিক এই স্টেপটা থেকে যখন এই স্টেপে কনভার্ট হয় কিনা, তখন কি হয় বলতো? তখন হচ্ছে ওই যে আলোক দশার সময় যে উৎপন্ন হয়েছিল এডিপিটা, সেই এটিপিটা ইউটিলাইজ হয়। তাই এটিপি যদি ইউটিলাইজ হয় তাহলে সেখানে উৎপন্ন করবে কি? এটিপি প্লাস পিআই। অর্থাৎ এটিপিটা ভেঙে কি যখন শক্তি দেবে তাহলে কি হবে? সেটা স্বাভাবিকভাবে এটিপি আর পিআই তে ভেঙে যাবে। কেমন? তাহলে এর পরবর্তী স্টেপে যেটা হচ্ছে পিজিএ থেকে আমার উৎপন্ন হয়ে গেল কি? 1,3-বিসফসফোগ্লিসারেট বা বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। কেমন? নেক্সট স্টেপে কি হচ্ছে মনে রাখো, নেক্সট স্টেপে এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডটা কি করে? সেখান থেকে একটা যৌগ উৎপন্ন করে যার নাম হচ্ছে পিজিএএলডি। ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। কয় অণু উৎপন্ন করে? 12 অণু উৎপন্ন করে। কেমন? তাহলে এই স্টেপটা থেকে যখন এখানে আসছে কি হচ্ছে দেখো, তোমার হাতে ছিল কি? NADPH, যেটা তুমি অলরেডি আলোক দশা তুমি পেয়ে গেছিলে। সেই NADPH টা এক্ষেত্রে কি হবে? আবার জারিত হবে। জারিত হয়ে এটা কি উৎপন্ন করবে? NADP প্লাসে পরিণত হবে আর এদিক থেকে H প্লাস আয়ন উৎপন্ন করবে। কথাটা বুঝতে পারলে? তো NADPH থেকে NADP প্লাস উৎপন্ন হবে H প্লাস, এবং পাশাপাশি কি হবে? এই 1,3-বিসফসফোগ্লিসারেটটা তৈরি করে দেবে কি? 12 অণু PGALD অর্থাৎ ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। কাজেই এই যে এইখান থেকে আমি একদম এই স্টেপটাকে একবারে লিখবো। তাই জন্য এখানে আমার নেক্সট পয়েন্ট হচ্ছে PGALD এর উৎপাদন, অর্থাৎ ফসফোগ্লিসারঅ্যালডিহাইডের উৎপাদন PGALD এর উৎপাদন। কেমন? তাহলে এই স্টেপে আমরা কি পাচ্ছি? এই স্টেপে ঠিক পাচ্ছি যে আমার 12 অণু পিজিএ ছিল, প্রত্যেক অণুর সাথে একটা করে হচ্ছে NADPH যুক্ত হবে। NADPH রিঅ্যাকশন করবে অ্যাকচুয়ালি, এবং মনে রাখবে এট এ টাইম 18টা এটিপি অণু ব্যয় হলো। তাহলে আলটিমেটলি এখানে যখন ফাইনাল প্রোডাক্ট হিসেবে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি হচ্ছে 12 অণু PGALD পাচ্ছি। আবার এদিক থেকে দেখো এই 12টা NADPH যদি হচ্ছে অক্সিডাইজড হয় তাহলে কি উৎপন্ন করবে? 12 অণু NADP প্লাস, আবার এদিক থেকে 18টা এটিপি যদি হচ্ছে শক্তি ব্যয়িত হয় তাহলে এখানে আমার আলটিমেটলি কি উৎপন্ন হবে? 18 ADP প্লাস 18 PI। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। আমি এক অণু এটিপি যদি হচ্ছে আমার ভাঙে তাহলে আমার এক অণু কি দেবে? এক অণু হচ্ছে ADP দেবে প্লাস এদিক থেকে এক অণু PI দেবে। ঠিক তেমনি এখানে 18টা এটিপি যখন ভাঙলো তখন 18টা এটিপি 18টা PI দিচ্ছে। তাহলে আমার উৎপন্ন হয়ে গেল কি? যে হচ্ছে এটা আলটিমেটলি উৎপন্ন হলো PGALD। ঠিক আছে? এবার এই PGALD থেকে কি হয় দেখো, এই PGALD থেকে আমি দুটো ভাগ করে দিয়েছি। একটা ভাগ হচ্ছে সোজা এইদিকে চলে যাচ্ছে, একটা ভাগ সোজা নিচের দিকে নেমে আসছে। এই যে যেই ভাগটা দেখো নিচের দিকে নেমে আসছে, এইখান থেকে না অ্যাকচুয়ালি কি হয়? এই যে 12 অণু এটা স্প্লিট হয়ে যায়। 10 অণু এখান থেকে হচ্ছে PGALD-টা আবার পুনরুৎপাদন করে, আর এদিক থেকে 2 অণু PGALD থেকে আমার হচ্ছে যৌগটা উৎপন্ন হতে যাচ্ছে। কি যৌগ উৎপন্ন হতে যাচ্ছে সেটা আমি বলছি তোমাকে। আচ্ছা দেখো, তাহলে এখানে PGALD আমি পাচ্ছি, তাই তো? 2 অণু PGALD। মনে রাখো 10 অণু PGALD, আমার এদিকে কোনো কাজ নেই। আমার এখন কাজ হচ্ছে 2 অণু PGALD থেকে আমার একটা যৌগ উৎপাদন করতে হবে। কেমন? তাহলে কি হচ্ছে? এই যে PGALD থেকে 2 অণু PGALD থেকে উৎসেচকের ক্রিয়ায় একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হচ্ছে, যার যে যৌগটার নাম হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, বা ওটাকে আমরা ধ্যাপ বলে থাকি, DHAP। ঠিক আছে?
ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট উৎপন্ন হলো দুটো পিজিএলডি থেকে ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট, আন্ডারস্টুড? সেখান থেকে আবার একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হলো যেটা হচ্ছে ফ্রুক্টোজ বিসফসফেট, যেটা তৈরি হলো ফ্রুক্টোজ বিসফসফেট। মনে রাখো এই যে এই জিনিসগুলো কিন্তু এমনি তৈরি হয়ে যাচ্ছে না, এই জিনিসগুলোকে কনভার্ট করার জন্য বিভিন্ন ধরনের এনজাইম দায়ী, উৎসেচক দায়ী। এবার তোমাদের ক্লাস 9 এর স্ট্যান্ডার্ডের জন্য তোমাদের কিন্তু এখানে উৎসেচকটা উল্লেখ না করলেও চলবে, ওই জন্য আমি কোনো উৎসেচক এখানে ইউজ করলাম না। দেখো একটা উৎসেচকই তোমাকে আমি বলেছি যেটা রুবিস্কো, রাইবোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ, যেটা এক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু এদিকে প্রত্যেকটার ক্ষেত্রে মনে রাখবে উৎসেচক রয়েছে, এখানে কাইনেজ আছে, এখানে ডিহাইড্রোজেনেজ আছে, এরকম নানা উৎসেচক রয়েছে, কিন্তু তোমাদের 9 এর জন্য এগুলো দরকার নেই, ওই জন্য আমি বলছি না। তো ঠিক আছে, তাহলে এখানে পিজিএলডি থেকে আমার ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট হলো, সেখান থেকে কি হলো ফ্রুক্টোজ বিসফসফেট। এবার সেই ফ্রুক্টোজ বিসফসফেটটা থেকে ফাইনাল যে প্রোডাক্টটা আমার অন্ধকার দশার জন্য উৎপন্ন হচ্ছে, সেই ফাইনাল প্রোডাক্টটার নাম কি? তার নাম হচ্ছে গ্লুকোজ। তার নাম কি? তার নাম হচ্ছে গ্লুকোজ। ঠিক আছে, এই গ্লুকোজটাই আমার কিন্তু আলটিমেটলি এই। তাহলে দেখো তো এই যে যদি হচ্ছে আমি সালোক সংশ্লেষের বিক্রিয়াকে যদি আমি লিখি, তাহলে আমি কি লিখেছিলাম? 6CO2 প্লাস এদিক থেকে কি 12H2O লিখেছিলাম, আমি 12H2O লিখেছিলাম, সেখান থেকে কি C6H12O6, আবার এদিক থেকে 6O2 প্লাস এদিক থেকে আমি কি লিখেছিলাম? 6H2O। তাহলে দেখো তো এখানে এই যে C6H12O6 এটা আলটিমেটলি আমরা কোথায় পাচ্ছি? এটা কিন্তু পাচ্ছি এই সেই ডার্ক রিঅ্যাকশনে, এটা কিন্তু লাইট রিঅ্যাকশনে আমরা পাইনি। লাইট রিঅ্যাকশনের শেষে যেটা আমার উৎপাদন হয়েছিল সেটা হচ্ছে যেটা অক্সিজেনটা উৎপন্ন হয়েছিল। আর লাইট রিঅ্যাকশনের ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা পেয়েছিলাম, অর্থাৎ যেটা পেয়েছিলাম আমরা NADPH আর এদিক থেকে ATP, এটা কিন্তু আলটিমেটলি এই রিঅ্যাকশনের জন্য বা এই অন্ধকার দশার জন্য এটা কিন্তু আলটিমেটলি ইউটিলাইজ হতে গেছে। ওকে, আচ্ছা, তো এটা আমার তৈরি হয়ে গেল আলটিমেট এইটা গ্লুকোজটা। কিন্তু এখানে 10 অণু পিজিএলডি আবার কি কাজ করলো, কি দোষ করলো? ও কেন গ্লুকোজে অংশগ্রহণ করলো না? কারণ ও না এখান থেকে আবার এই কতগুলো যৌগ উৎপন্ন করে একবারে আরইউবিপি গঠন করে দিল। তাহলে দেখো এই যে এখানে আমি স্টেপটা, এখানে 3 নম্বর স্টেপ দিয়ে আমি আরেকটা কথা লিখতে পারি, গ্লুকোজ উৎপাদন। কি লিখতে পারি আমি? গ্লুকোজ উৎপাদনটা আমি লিখতে পারি। গ্লুকোজ উৎপাদন আমি আর লিখছি না। গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কি হচ্ছে, এট ফার্স্ট 2 অণু পিজিএলডি থেকে সেটা আলটিমেটলি কি উৎপন্ন করছে? ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট, সেখান থেকে ফ্রুক্টোজ বিসফসফেট, আলটিমেটলি সেখান থেকে যেটা উৎপন্ন করছে গ্লুকোজ, যেটা উৎপন্ন করলো গ্লুকোজ। ওকে, আর এই থেকে দেখো পরের স্টেপটাতে কি হচ্ছে, যেখান থেকে আরইউবিপির পুনরুৎপাদন কি হচ্ছে বাবু? আরইউবিপি পুনরুৎপাদন। তাহলে এই আরইউবিপি পুনরুৎপাদনের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে যেটা 10 অণু পিজিএলডি থেকে তৈরি হচ্ছে কি আরইউএমপি, এটা হচ্ছে রাইবোজ মনোফসফেট। এই রাইবোজ মনোফসফেট থেকে আবার যখন রাইবোজ বিসফসফেটে কনভার্ট হচ্ছে, তখন আবার একটা এটিপি ইউটিলাইজেশন হয় এবং সেখান থেকে এটিপি প্লাস পিআই গঠন করে দিচ্ছে এবং ফাইনালি উৎপন্ন করে দিচ্ছে কি আরইউবিপি। হলো, এটাই হলো হচ্ছে তোমার কেলভিন সাইকেল, এটাই হলো তোমার আলটিমেটলি কেলভিন সাইকেল। তাহলে এই চক্রটা যেটা হচ্ছে প্রথম যে উৎপাদিত যৌগ, সেই উৎপাদিত যৌগের নাম কি? পিজিএ, এবং সেই পিজিএটা 3 কার্বন যুক্ত হওয়ায় এটা কিন্তু আমরা C3 চক্র বলে থাকছি। C3 চক্র, C3 সাইকেল আমরা এটাকে বলে থাকছি, C3 সাইকেল আমরা এটাকে বলে থাকছি। আর বিজ্ঞানী কেলভিন যেহেতু এটার নামকরণ করেছিলেন, তাই জন্য তার নামানুসারে এটাকে কিন্তু কেলভিন সাইকেল বলা হয়ে থাকে। কেমন? তাহলে এটা হচ্ছে আমরা অলরেডি ডার্ক রিঅ্যাকশনটাকে কমপ্লিট করে ফেললাম। এবার দেখো আমি আর কতগুলো জিনিস এখানে তোমাদেরকে জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি, এগুলো তোমাদের সিলেবাসের মধ্যে নেই, জাস্ট কিছুটা বলে দিচ্ছি। এই যে এখানে দেখো C4, এখানে C2, আবার এর থেকে ক্যাম, এই তিনটা জিনিসগুলো কি কি? C4 মানে কি? এই যে এখানে এটাকে যেমন আমি C3 বলছি, তাহলে ওখানে হচ্ছে C4। তার মানে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে এমন রয়েছে যাদের ক্ষেত্রে প্রথমে এই যে কার্বন ডাই অক্সাইডটা যখন ফিক্সেশন ঘটে সেটা হচ্ছে 4 কার্বন যুক্ত একটা যৌগে পরিণত হয়। কেমন? তো সেই ঘটনাগুলোকে এবার যেই সমস্ত উদ্ভিদ সেই স্টেপটাকে দেখায় তাদেরকে হচ্ছে C4 উদ্ভিদ বলা হয়ে থাকে। যেমন হচ্ছে তুমি ধরো আখ, ভুট্টা, এই যে এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে মূলত এই যে C4 জাতীয় যে স্টেপটা বা C4 সাইকেল সেটা লক্ষ্য করা যায়।
নেক্সট ধরো যেটা ক্যাম কথা হচ্ছে ক্রাসুলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম। জেনারেলি ক্যাকটাস জাতীয় যারা উদ্ভিদ হয় সেই ক্যাকটাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে না দিনের বেলা পত্ররন্ধ্র সাধারণত উন্মোচন ঘটে না, কেমন? তো তাই জন্য কি হচ্ছে, ওদের যে অঙ্গারাত্রিকরণটা সেটা রাত্রিবেলা ঘটে। অঙ্গারাত্রিকরণটা রাত্রিবেলা ঘটে এবং রাত্রিবেলা ঘটার জন্য তখন কি হয়, তখন সেখান থেকে ওই অঙ্গারাত্রিকরণ ঘটে একটা জৈব অ্যাসিড উৎপাদন করে, ঠিক আছে? মানে এখানে যেমন হচ্ছে পিজিএফ ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক তেমনি ওখানেও একটা জৈব অ্যাসিড তোমাকে উৎপন্ন করছে। ওই জন্য ওটাকে বলা হচ্ছে ক্রাসুলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম। জেনারেলি ক্যাকটাসের যে গোত্রটা হয় সেটাকে ক্রাসুলিসি গোত্র বলা হয়, সেখান থেকে ক্রাসুলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম কথাটা আসছে। আবার আরেকটা ধরো যেটা সিটু সাইকেল। সিটু সাইকেলটা কি হয়, সিটু সাইকেলটা ধরো কখনো কখনো কি হয় যে আরইউপিপিটা কার্বন ডাই অক্সাইডের সঙ্গে সংযুক্ত হচ্ছে, আরইউপিপিটা কার্বন ডাই অক্সাইডের সঙ্গে সংযুক্ত হচ্ছে এবং রুবিস্কো উৎসেচকের সহায়তায় সেটা হচ্ছে 2 কার্বন যুক্ত কিছু যৌগে পরিণত হয়। যেমন এরকম একটা যৌগ ধরো গ্লাইকোলিক অ্যাসিড। গ্লাইকোলিক অ্যাসিড যেমন এই আরইউপিপিটা যখন হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে রুবিস্কো উৎসেচকের সহায়তায় উৎপন্ন করছে গ্লাইকোলিক অ্যাসিড 2 কার্বন যুক্ত যেটা, তখন সেটাকে আমরা বলে থাকবো হচ্ছে কি C2 সাইকেল। C2 সাইকেল বা আলোক শোষণ বলে যাচ্ছি। তাহলে দেখো প্রোডাক্ট গুলো চিনতে পারো। এখানে C4 এর ক্ষেত্রে কি হচ্ছে অক্সালোঅ্যাসিডিক অ্যাসিড যেটা হচ্ছে 4 কার্বন যুক্ত। এখানে C2 এর ক্ষেত্রে কি হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড যেটা হচ্ছে 2 কার্বন যুক্ত। আর এটার ক্ষেত্রে হচ্ছে ক্রাসুলিসিয়ান অ্যাসিড মেটাবলিজমের ক্ষেত্রে, হ্যাঁ, যেটা রাত্রিবেলা সংঘটিত হচ্ছে অঙ্গারাত্রিকরণ, তার ফলে জৈব অ্যাসিড। ওকে, তো এই জন্য এই পার্টিকুলার কোশ্চেনগুলো কিছু দেখে নেবে ইম্পর্টেন্ট, কারণ এগুলো তোমাদের কিন্তু এখন এই মুহূর্তে আলটিমেটলি নেই, এগুলো ডিটেইলসে নেই। আমি যাই হোক ওই জন্য সংক্ষেপে তোমাদেরকে বলে রাখলাম। আচ্ছা, নেক্সট দেখো আনঅক্সিজেনিক সালোক সংশ্লেষ। আগে বলি তোমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিছু কিছু ব্যাকটেরিয়া যেগুলো যেমন ধরো রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরুলাম, এদের ক্ষেত্রে তোমরা জানো যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটে চলে। ওদের ক্ষেত্রে না সালোক সংশ্লেষের যে টেন্ডেন্সিটা সেটা কিন্তু তুলনামূলকভাবে একটু আলাদা, ঠিক আছে? কেমন হয়, ওদের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড লাগে আর ওদের ক্ষেত্রে না হাইড্রোজেন গঠিত যে কোনো একটা যৌগ হলেই চলে। যেমন ধরো সাপোজ তুমি হাইড্রোজেন সালফাইড, সেই কার্বন ডাই অক্সাইডটা কখনো কখনো কি হয়, সেই কার্বন ডাই অক্সাইডটা এই যে এরকম ধরো হাইড্রোজেন সালফাইডের সঙ্গে সংযুক্ত হয়ে কখনো হচ্ছে কিছু হচ্ছে শর্করা জাতীয়, কখনো কিছু কিছু শর্করা জাতীয় যৌগ কিন্তু সৃষ্টি করে, ঠিক আছে? তখন সেটাকে বলা হচ্ছে ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষ বা ব্যাকটেরিয়া সংশ্লেষ বলা যেতে পারে। আর ব্যাকটেরিয়ার সংশ্লেষের ক্ষেত্রে বা ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষের ক্ষেত্রে কোনো অক্সিজেনের সাধারণত উৎপাদন ঘটে না, তো তাই জন্য ওটাকে আনঅক্সিজেনিক সালোক সংশ্লেষ বলা হয়ে থাকে। কেমন? আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আমাদের আসবে সেটা হচ্ছে তাৎপর্য। এই যে সালোক সংশ্লেষের যে তাৎপর্যগুলো আলটিমেটলি কি? সালোক সংশ্লেষ তুমি দেখছো, আমি অলরেডি বললাম যে অক্সিজেনের একটা ভান্ডার হিসেবে কাজ করছে সালোক সংশ্লেষ। মানে অ্যাকচুয়ালি কি হয় যে সালোক সংশ্লেষের রাইট রিঅ্যাকশনে আমরা জানি যে বিপুল পরিমাণে অক্সিজেন উৎপন্ন হচ্ছে এবং সেই অক্সিজেনের মারফতই আমরা গোটা জীবদেহ কিন্তু সার্ভাইভ করতে পারছি। আবার ধরো সালোক সংশ্লেষের ক্ষেত্রে কি হয় যে সূর্যালোকটাকে হচ্ছে সবুজ উদ্ভিদ আবদ্ধ করে, সেই আমরা যখন মানে পাতার মধ্যে সেটা অ্যাকচুয়ালি কি শৈল্পিক শক্তি রূপে থাকে বা উদ্ভিদের দেহের মধ্যে সেটা সঞ্চিত থাকে। এবার যখন জীবরা ধীরে ধীরে আগে শাকাহারীরা কি করছে, উদ্ভিদ জাতীয় খাদ্য গ্রহণ করছে, সেখান থেকে মাংসাশীটা গ্রহণ করছে, তাহলে কন্টিনিউয়াসলি কি হচ্ছে এই যে এনার্জিটা ধীরে ধীরে পরবর্তী লেভেলে কিন্তু ট্রান্সফার হচ্ছে, ফলে এই যে শক্তির যে চাহিদাটা আমাদের ক্ষেত্রে সেটা কিন্তু পূরণ হচ্ছে, তাই কি না? কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের যে ভারসাম্যটা সেই ভারসাম্যটা বজায় থাকছে। তাই এরকম ভাবেই সালোক সংশ্লেষ কিন্তু আমাদের যেটা হচ্ছে গোটা ইকোসিস্টেমের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ ফেনোমেনা। লাস্ট একটা ছোট্ট কথা বলে নি, দেখো আমি যদি তোমাকে বলি এই যে তুমি তো লাইট রিঅ্যাকশনটা আগে ভিডিওতে পড়লে এবং এই ডার্ক রিঅ্যাকশনটা এখন পড়লে, তাহলে তোমার মনে হয় যে এই দুটো হচ্ছে কখনো কখনোর উপরে নিজেদের উপরে পরস্পর নির্ভরশীল? অবশ্যই নির্ভরশীল। কেন? কারণ তুমি চিন্তা করো এই যে তোমার এই যে যখন লাইট রিঅ্যাকশনের ক্ষেত্রে তুমি এন্ড প্রোডাক্ট পেয়েছিলে কি NADPH, আবার এদিক থেকে হচ্ছে ATP, এবং তুমি এখান থেকে আলটিমেটলি দেখো যে এই ATP আর এই NADPH কিন্তু বিভিন্নভাবে বা বিভিন্ন স্টেপগুলোর সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, তাই না? তাই এরা যদি না করতো তাহলে আলটিমেটলি সালোক সংশ্লেষটা কিন্তু সম্পন্ন হতো না, কেমন? বা লাইট ডার্ক রিঅ্যাকশনটা সম্পন্ন হতো না। আবার তুমি চিন্তা করো এই যে তোমার শেষে যে NADP+ আর H+ উৎপন্ন হচ্ছে, এটাই পরবর্তীতে কি করছে ওই যে বিজারিত NADPH কে গঠন করেছিল, ঠিক তেমনি লাইট রিঅ্যাকশনে, তাহলে এগুলো থেকেই তো সেটা আবার গঠিত হচ্ছে। আবার দেখো যেখানে ATP আর PA যেটা থাকছে সেটাই তো পরবর্তীকালে আবার ওই যে সেই ATP সিনথেসিসের সাথে কি হচ্ছে কম্বাইন করে যাচ্ছে বা সেখান থেকে আবার ATP প্রোডাকশন করছে, ফলে কি হচ্ছে দুটো পরস্পর ইন্টারলিঙ্কড, মানে এরা দুজনেই পরস্পরের সাথে কিন্তু সম্পর্ক যুক্ত। কেমন? তাহলে এই গেল হচ্ছে তোমাদের সালোক সংশ্লেষ খুব সংক্ষিপ্ত আকারে, ঠিক আছে? ক্লাস 9 এর জন্য এতখানি যথেষ্ট। কেমন?
আবার পরবর্তী ভিডিওগুলোতে আমরা নতুন নতুন কিছু টপিক নিয়ে তোমাদের এই সিলেবাসের টপিক নিয়ে আলোচনা করব।